এই গোটা বিজ্ঞানটিকে শিখরে নিয়ে যাওয়া হয়েছে মন্দির নির্মাণের ক্ষেত্রে। দেখুন, এটা আপনাকে বুঝতে হবে যে ভারতে কখনোই মন্দিরকে পুজো বা প্রার্থনা করার স্থান হিসেবে নির্মাণ করা হয়নি। আপনি কোনো মন্দিরে গেলে এই সংস্কৃতিতে কেউ কখনো আপনাকে বলেনি প্রার্থনা করার জন্য বা আপনার জীবনকে কিভাবে ঠিক করতে হবে সেই বিষয়ে ভগবানের কাছে আবেদন পাঠাতে। এটা বলা হয়েছে যে কোনো মন্দিরে গিয়ে আপনার সেখানে কিছুক্ষণ বসা উচিত, তাই না? কারণ এই স্থানগুলো সবসময় ছিল শক্তির কেন্দ্র, কোনো প্রার্থনার স্থান নয়। কোনো ভারতীয় মন্দিরে কখনোই কেউ কোনো প্রার্থনা করান না, তাই না? দেখুন, অন্য কোনো প্রার্থনার স্থান হলে কোনো একজন মানুষ প্রার্থনাটিকে পরিচালনা করেন। ভারতীয় মন্দিরে কখনোই এরকম কোনো ব্যাপার ছিল না, কারণ এর নির্মাণই করা হয়েছিল এক শক্তির কেন্দ্র হিসেবে, কোনো প্রার্থনার জায়গা হিসেবে নয়। আপনার দিন শুরু করার আগে আপনি স্নান করে সেখানে গিয়ে কিছুক্ষণ বসলেন, তারপর বেরোলেন বাইরের জগতে আপনার কাজ করতে। এটা বলতে পারেন ব্যাটারি রিচার্জ করার জায়গা জনগণের জন্য। আর এটাও বলা হয় যে আপনি যদি কোনো আধ্যাত্মিক পথে থাকেন তাহলে আপনাকে প্রত্যেক দিন মন্দিরে যেতে হবে না। এটা কি জানেন আপনি? যারা আধ্যাত্মিক পথে রয়েছেন তাদের প্রতিদিন মন্দিরে যাওয়ার দরকার নেই। কেন? কারণ তাদের নিজেদেরকে চার্জ করার ব্যবস্থা রয়েছে। এখন আপনি এই প্রাণায়াম, ধ্যান এগুলো করছেন, এগুলো নিজেকে চার্জ করার পদ্ধতি। তাই আপনার কোনো পাবলিক চার্জিং স্থানে যাওয়ার প্রয়োজন নেই। বলতে গেলে আপনার নিজের ব্যক্তিগত চার্জার না থাকলে তখন আপনি পাবলিক বুথে গিয়ে চার্জ করালেন। যখন মন্দিরের আকারটি, বাইরের পরিক্রমাটি, ভেতরের গর্ভগৃহটি, তার আকার এবং আকৃতি, প্রতিমাটির আকার এবং আকৃতি, প্রতিমাটি যে মুদ্রাগুলো ধারণ করে রয়েছে, যে মন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠা করার জন্য, এগুলো সব যদি একে অপরের সাথে ছন্দে থাকে তাহলে আশেপাশে শক্তির এক শক্তিশালী ক্ষেত্র তৈরি হবে। আপনি কেবল সেখানে গিয়ে বসে সেটাকে আত্মস্থ করে চলে আসুন। ওটা আপনার অং বং চং করার সময় নয়। কিংবা অন্য কেউ আপনার জন্য করে দিচ্ছেন, আপনার কাজ হলো কেবল চুপ করে বসে থাকা, যে যদি কিছু আত্মস্থ করার থাকে। বেশিরভাগ মন্দিরগুলোকেই আমরা শেষ করে ফেলেছি, কারণ আমরা জানি না সেগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। প্রয়োজনীয় নিষ্ঠা এবং এর জন্য প্রয়োজনীয় যে বিজ্ঞানটি ছিল তা হারিয়ে গেছে, এবং শত শত মন্দির শেষ হয়ে গিয়েছে, কেবল পাথরটিই পড়ে রয়েছে। এই বিজ্ঞানটি ছিল পাথরকে দৈবে রূপান্তরিত করার। কিন্তু আপনি যদি অচেতন হন, আপনি আবার ঐশ্বরিককে পাথর বানিয়ে ফেলবেন। বুঝলেন? একটি গোটা বিজ্ঞান রয়েছে কিভাবে পাথরকে দৈবে রূপান্তরিত করতে হয়, কিভাবে এর মধ্যে শক্তি প্রতিষ্ঠা করতে হয় যাতে এটি আপনার থেকে এক অনেক বড় সম্ভাবনা হয়ে ওঠে। কিন্তু আপনি এটাকে ধ্বংসও করে ফেলতে পারেন। হয়তো আপনাদের মধ্যে আপনারা ধ্যানলিঙ্গর ব্রোশারটি পেয়েছেন। আপনাদের যদি ছবিগুলো দেখার ইচ্ছে থাকে, বইটি বোধহয় বাইরে রয়েছে। আপনার সেখানে এসে বসা উচিত। এটিকে প্রাণ প্রতিষ্ঠা পদ্ধতির দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে, মন্ত্রের মাধ্যমে নয়। এর জন্য বিপুল পরিমাণ কাজ করতে হয়েছে। একভাবে বলতে গেলে আমি এখন যেটা করছি এটা আমার কাজ নয়। আমি মূলত এসেছিলাম এই লিঙ্গটিকে প্রতিষ্ঠা করার জন্য। একেবারে অন্য কিছু কারণে আমি এটার সাথে জড়িয়ে পড়েছি আর এখন এটা ওটা করে বেড়াচ্ছি। না হলে মূলত আমার কাজ ছিল কেবল ওটাকে প্রতিষ্ঠা করার। প্রতিষ্ঠার পর থাকার কোনো উদ্দেশ্যই ছিল না। পরিকল্পনা এটাই ছিল, প্রতিষ্ঠা হয়ে গেলেই চলে যাব। কোনো এক কারণে থেকে গেলাম আর এখন বিভিন্ন কাজ ঘটে চলেছে। আপনি কেবল এই মন্দিরটিতে প্রবেশ করুন, আপনাকে কোনো শিব, কোনো বাজে কথায় বিশ্বাস করতে হবে না। এটি সর্বধর্মের মন্দির, সেই জন্য বিভিন্ন ধর্মের মানুষ সেখানে আসেন কেবল সেখানে বসার জন্য। আপনি কেবল গিয়ে সেখানে বসুন, আপনার মেরুদণ্ডের মূল থেকে আপনাকে নাড়িয়ে তুলবে। অনুরণনগুলি এতটাই শক্তিশালী, কারণ এমনভাবে একে প্রতিষ্ঠা করা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, আপনি একে হত্যা করতে পারবেন না। এখন এটি আর পাথরের লিঙ্গটির ওপর নির্ভরশীল নয়। পাথরের লিঙ্গটি কেবল কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি শক্তি লিঙ্গ সৃষ্টি করার জন্য। আপনারা চাইলে এখন পাথরের লিঙ্গটি সরিয়ে ফেলতে পারি, কিন্তু এতে এর গুণমানের কোনো পরিবর্তন হবে না। 7টি চক্রকে স্থাপন করে তাদের সঠিকভাবে আবদ্ধ করা হয়েছে। এটি চিরন্তন। আপনি এই পৃথিবীটিকে ধ্বংস করে ফেললেও এই শক্তির আকারটিকে ধ্বংস করতে পারবেন না। যোগের গল্পকথায় এটি এক সম্পূর্ণ বিজ্ঞান, কিভাবে একে সম্ভব করতে হয় সেই বিষয়ে এক গভীর বিজ্ঞান। প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া চলাকালীন সেখানে উপস্থিত মানুষজন যারা এর সাক্ষী ছিলেন, আপনি বিশ্বাস করবেন না কী ধরনের ব্যাপার ঘটেছিল সেখানে। এখন এই মুহূর্তে আপনার নিজের শরীরের সাথে আপনি এতটাই চিহ্নিত যে আপনি এর থেকে খুব সামান্যই কিছু করতে পারবেন। শরীরের সাথে আপনার যোগাযোগ যদি ন্যূনতম হয়ে যায়, আপনি তখন অনেক কিছু করতে পারবেন। ব্যাপারটা এরকম, ধরুন আপনি মাটি দিয়ে 10টা পাত্র বানালেন। এবার আপনি সেগুলোকে পোড়াননি, এখনও নরম রয়েছে। আপনি এখন আবার এগুলোকে এক করে একসাথে মিশিয়ে
এর থেকে 12টা পাত্র বানাতে পারেন বা 20টা পাত্র বানাতে পারেন আপনি যদি চান, কারণ এখনও মাটিটা নরম রয়েছে আর আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। তো সমাধি অবস্থার অর্থ হলো আপনি সেই অবস্থায় ফিরে যাচ্ছেন যখন মাটিটি আবার নরম, আপনি সেটাকে নিয়ে আবার কিছু একটা করতে পারবেন। সাধারণত মানুষ যখন সমাধি অবস্থায় থাকেন আমরা তাদের রক্ষা করি, আমরা তাদের খুব সুরক্ষিত পরিবেশে রাখি, কারণ অতি সামান্য ব্যাঘাতেও তারা শরীর ছেড়ে দিতে পারেন। কেউ গভীর সমাধিতে রয়েছেন আর আপনি কেবল এটা করলেন, তিনি শরীর ছেড়ে দিতে পারেন, জানেন তো? কারণ এটি এতটাই সূক্ষ্ম, ছোট্ট সামান্য কিছুতেই এটা ঘটতে পারে। তো সেই অবস্থায় থাকতে এবং একই সঙ্গে শারীরিকভাবেও সক্রিয় থাকতে এটা শেখাতে প্রচুর প্রশিক্ষণ লাগে। আমার 20 বছর সময় লেগেছে এই পরিস্থিতিটি তৈরি করতে, ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের সন্ধান করে তাদের সকলকে একত্রিত করে এটিকে ঘটাতে। আপনার জীবনে একে অবশ্যই অনুভব করা উচিত, একবার অবশ্যই অনুভব করা উচিত, দেখা উচিত। আপনাকে কোনো কিছুতে বিশ্বাস করতে হবে না, আপনি কেবল এখানে এসে বসুন, দেখবেন এটা আপনাকে কোথায় নিয়ে যায়।